ভার্সিটি ছুটি ৩ দিনের জন্য। এমন ছোট ছুটিগুলি আমি সাধারণত একটু ভিন্নভাবে কাটাই। আর তা হলো ভার্সিটিতে আমার যেসব বন্ধু বান্ধব রয়েছে পালাক্রমে তাদের এলাকা ঘুরে আসা। আর তা যদি হয় কাছের কোনো বন্ধুর সাথে, তাহলে তো আনন্দের যাত্রা ঊর্ধ্বগামী। আগে থেকেই ঠিক ছিল এবার ছুটিতে কোনো বন্ধুর সঙ্গী হচ্ছি। অপেক্ষা ছিল ভার্সিটি বন্ধের। এখন অপেক্ষা আমার বন্ধু রিফাতের ফোন কলের। ফোন বেজে উঠল। হ্যাঁ রিফাত, বল। দোস্ত, কাল সকালে আমরা বের হচ্ছি। ব্যাগ গুছিয়ে রাখ, আমরা স্টেশনে মিট করব। হ্যাঁ, এবার ভ্রমণ সঙ্গী হচ্ছে বন্ধু রিফাতের। ওর বাড়ি যশোরের শার্শায়। গ্রামের নাম রৌদ্রপুর। অবশ্য এবারের যাত্রাটা আমার জন্য বিশেষ, কারণ দাদুর কাছে শুনেছি আমার পূর্বপুরুষেরা নাকি এককালে এই এলাকায় বাস করত। আচমকা আমার ফোন বেজে উঠল। কানে ধরতেই ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে এলো। মৃধা বলছেন? জি, কে বলছিলেন? রক্তদাতা সংগঠন বাঁধন থেকে বলছিলাম। জি বলুন। কাল সকালে এক মুমূর্ষু রোগীর জন্য খুব জরুরি এবি পজিটিভ রক্ত লাগতো, দিতে পারবেন? বিস্তারিত শুনে কোনো ভাবনা ছাড়াই রাজি হলাম। হতে পারে আমার দেওয়া রক্তে কেউ একজন ফিরে পাবে স্বাভাবিক জীবন। বিষয়টি রিফাতকে জানালাম। রিফাত নাছোড়বান্দা, আমাকে না নিয়ে এসে যাবেই না। তবে রিফাতের কি এক কাজ থাকায় তাকে আগেই পৌঁছাতে হবে। শেষমেশ সিদ্ধান্ত হলো রিফাত সকালে ট্রেনে যাবে, আর আমি রক্তদান শেষ করে দুপুরে ট্রেনে রওনা দেব। পরের দিন আমি স্টেশনে বসে আছি। দুর্ভাগ্যজনকভাবে আমি দুপুরে ট্রেনও মিস করে ফেলেছি। কাজ যদিও শেষ হয়ে গিয়েছিল আগেই, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ঢাকা শহরে চিরচারিত জ্যাম। এবার অপেক্ষা সন্ধ্যার ট্রেনের। রিফাতকে বুঝিয়ে লাভ হয়নি। সে তার গ্রামের বাড়ির ঠিকানা গুগল ম্যাপ সমেত আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর লিখে দিল, যেভাবে পারিস, যখন পারিস আমার এখানে এসে হাজির হবি, অপেক্ষায় থাকব। আমিও স্থির রইলাম আমার সিদ্ধান্তে। তবে কেন জানি না মনের কোণে আচমকা একটা সন্দেহ উকি দিল। যেখানে যেতে বারবার এত বাধা, সেখানে আবার অনাকাঙ্ক্ষিত কিছু অপেক্ষা করছে না তো? ভাবনাটিকে আর প্রশ্রয় দিলাম না। অপেক্ষা পরবর্তী ট্রেনের। রাত প্রায় 12টা। বেনাপোল স্টেশনে নামলাম। এবার গন্তব্য বহুল কাঙ্ক্ষিত বন্ধু রিফাতের গ্রাম রৌদ্রপুর। স্টেশনে কয়েকটা অটোরিকশা দেখলাম, তবে রিফাতের দেওয়া লোকেশনে কেউ যেতে রাজি হচ্ছে না। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখনও ঘণ্টাখানেক লাগতে পারে রিফাতের বাড়িতে পৌঁছাতে। রিফাতকে আর কল দিলাম না, বেচারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। স্বাভাবিকের তুলনায় 3 ডাবল ভাড়া একটি রিক্সা পেলাম। চাঁদনি রাত, তবে আকাশে মেঘের চাদর। আবছা আলোয় আমরা চলেছি। রিক্সার সামনে আলো জ্বলছে, তবে তা যেন অন্ধকারকে ভেদ করতে অক্ষম। মাঝবয়সী রিক্সাচালক মামা মাঝে মাঝে পেছনে ফিরে দেখছেন। শুনশান নীরব অন্ধকার রাস্তায় তার আচমকা পেছনে ফিরে তাকানোর ধরন দেখে গা কেমন ছমছম করে উঠছে। আচ্ছা, হঠাৎ যদি রিক্সা থামিয়ে উনি গলায় ছুরি ধরে বলেন, যা আছে বের কর, তখন কি হবে? ভয়ের মাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। কী বা আছে আমার কাছে? ফোন, মানিব্যাগ ছাড়া। হঠাৎ হাতের স্পর্শে খেয়াল হলো আঙ্গুলের স্বর্ণের আংটির কথা, যেটা আমাকে দাদু দিয়েছিলেন। তিনি নাকি আবার পেয়েছিলেন তার দাদার থেকে। হঠাৎ তীব্র ঝড় শুরু হলো, সাথে বৃষ্টি। পথের ধারে একটি বন্ধ দোকানের ছাউনির নিচে আশ্রয় নিলাম আমরা। মিনিট 20 পর আবহাওয়া শান্ত হলো। সদ্য কেটে যাওয়া মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে উজ্জ্বল চাঁদ। সে আলোয় পথ চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আচমকা রিক্সা থেমে গেল। রিক্সা চালক বলল, স্যার, ব্যাটারি চার্জ শেষ, পথ আর বেশি বাকি নাই, এইটুকু হেঁটে চলে যেতে পারবেন। মুহূর্তেই গুগল ম্যাপ চেক দিলাম। হ্যাঁ, আমি রিফাতের গ্রাম রৌদ্রপুরে অবস্থান করছি।
তবে রিফাতের নির্দেশিত পথ অনেকটা দূরে। গুগল ম্যাপ আমাকে বিকল্প একটি রুট সাজেস্ট করছে, যেটা দেখে এগিয়ে গেলে 2/3 সময় সাশ্রয় হবে। তবে বাধা হচ্ছে একটি বাগান। কোনোভাবে যদি বাগানটা পের হতে পারি তাহলে সহজে গন্তব্যে পৌঁছে যাব। ঘুম ভারাক্রান্ত শরীর নিয়ে আর ঘুরতে চাইলাম না। রিক্সা ভাড়া মিটিয়ে বাগানটির মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু বাগানে প্রবেশে কোনো পথ পাওয়া গেল না, উচ্চ বেড়া দিয়ে আটকানো। কোনো উপায় না পেয়ে পাশের একটি গাছ বেয়ে বেড়া টপকে বাগানে লাফ দিলাম। আচ্ছাদিত ঘন গাছের সারিতে চাঁদের আলো হারিয়ে ফেললাম। ফোনে টর্চ জ্বালালাম, তবে অন্ধকারের তীব্রতায় সে আলোও বিলীন প্রায়। আচমকা পাশে তাকাতেই একটি ভগ্ন সাইনবোর্ড চোখে পড়ল। সেখানে লেখা, বাগান দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পরক্ষণে উপলব্ধি হলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া তীব্র ঝড়ে সাইনবোর্ডটি ভেঙে নিচে পড়ে গেছে। আনমনে সিদ্ধান্ত নিলাম, এসেই যখন পড়েছি চলতে থাকি। দীর্ঘদিনে জমাইতে শুকনো পাতার আস্তর ভেদ করে চলতে লাগলাম। এটা সহজেই অনুমেয় যে এই পথ যেন যুগ যুগ ধরে পরিত্যক্ত। মর্মর পদধ্বনিতে দ্রুতগতিতে এগিয়ে চলেছি। হঠাৎ খেয়াল হলো আমার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। মনের ভুল ভেবে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু শব্দের তীব্রতা আমাকে পিছনে ফিরতে বাধ্য করল। সাহস সঞ্চার করে 1 সেকেন্ডের জন্য পিছে ফিরে তাকালাম। কাউকে দেখা গেল না। চলার গতি আরও বাড়িয়ে দিলাম, দৃষ্টি কেবল ফোনের গুগল ম্যাপে। পাশে কেউ থাকলে যেমন তার অস্তিত্ব অনুভব করা যায়, আমিও ঠিক তেমনটা অনুভব করতে লাগলাম। অটল থাকলাম, আশেপাশে কোনো নজর দিব না। অবশেষে বাগানটি পার হলাম, তবে স্বস্তির নিঃশ্বাস আর নিতে পারলাম না। মুহূর্তেই কারা ছুটে এসে আমাকে ধরে ফেলল। লোহার শিকলে আটকে ফেলল আমার দুহাত। এরা কারা? কি হচ্ছে আমার সাথে? আর ধকল নিতে পারলাম না। চারিদিক কেমন ঘূর্ণায়মান, চোখে আর কিছু দেখতে পাচ্ছি না। ভোরের আবছা আলোয় নিজেকে আবিষ্কার করলাম একটি গাছের সাথে বাঁধা। গত রাতে ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। হতবাক হয়ে আশেপাশে জড়ো হওয়া মানুষের গুঞ্জন শুনে যা বুঝলাম, সবাই আমাকে একজন ছদ্মবেশী ভাবছে। আমার ভেতরে নাকি ভর করে আছে প্রতিশোধ পরায়ণ এক আত্মা, যে এই বাগানে বন্দী ছিল। আমাকে ধরেছে পাহারাদার। ভিড়ের মাঝে আমার বন্ধু রিফাতকেও দেখতে পেলাম। সেও যেন ভয় পাচ্ছে আমার কাছে আসতে। আচ্ছা, সত্যি কি আমার উপরে কোনো আত্মা ভর করেছে? নিরুপায় হয়ে সাহায্যের আশায় চিৎকার করে রিফাত বলে ডাক দিলাম। রিফাতও হয়তো অপেক্ষায় ছিল আমার স্বাভাবিকত্ব ফিরে পাওয়ার। বিস্ময় সুরে বলল, দোস্ত, তুই ঠিক আছিস? আমি ক্লান্ত চোখে ভয় মাখা কণ্ঠে তাকে বললাম, রিফাত, এগুলো কি হচ্ছে আমার সাথে? আমার অপরাধ কি? রিফাত আমার পাশে অবস্থান করায় তাকে দেখে আরও কিছু লোক যেন সাহস নিয়ে আমার সামনে এলো। রিফাত বলল, তুই ভুল পথ দিয়ে এসেছিস। তুই যে পথে এসেছিস, ওই বাগানে এক প্রতিশোধ পরায়ণ আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। ওই পাশ দিয়ে যদি কখনো কোনো মানুষ আসে, তবেই সে আত্মা বন্দি থেকে মুক্তি পেয়ে ছদ্মবেশ নিয়ে গ্রামে চলে আসে আর গ্রামবাসীদের হত্যা করে। বছরের পর বছর আটকানো ওই পথ। তুই কেন আমার বলে দেওয়া পথে এলি না? কিন্তু আমি তো এখন ঠিক আছি, আমাকে খুলে দেওয়ার ব্যবস্থা কর। আমি আরও কিছু বলতে যাব, তার আগেই একজন বয়স্ক লোক বলে উঠলেন, না, তান্ত্রিককে খবর দেওয়া হয়েছে। তিনি এসে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। নিরস্ত্র পরাজিত সৈনিকের মতো আমি ফ্যাল চোখে সকলের দিকে তাকিয়ে রইলাম। নিজের প্রতি তীব্র রাগ অনুভব হচ্ছে। কেন শর্টকাট নিতে গিয়েছিলাম? আমার পাশে চিন্তিত হয়ে বসে রইল রিফাত। ও অবশ্য নির্দোষ। আর কিছু সময় পর একজন তান্ত্রিক এলেন। পাশে বসে কী সব বিড়বিড় করে পড়লেন, তারপর জিজ্ঞাসা করলেন, কে তুই? আমি উত্তর দেওয়ার আগেই রিফাত বলে উঠল, ও আমার বন্ধু মৃধা। একদম ঠিক আছে। হ্যাঁ, আমি পুরো সুস্থ আর স্বাভাবিক আছি। আমাকে উদ্ধার করুন না মশাই। রিফাতের কথার সাথে যোগ করলাম আমি। গ্রামের মানুষ উৎসুক দৃষ্টিতে আমাকে ঘিরে রেখেছে। সবাইকে অবাক করে তান্ত্রিক মশাই বললেন, বন্ধন খুলে দেওয়া হোক এই ছেলেটির।
সে সম্পূর্ণ বিপদমুক্ত। বন্ধন খুলে দেওয়া হলো। এবার হাফ ছেড়ে বাঁচলাম। পাশ থেকে বিস্ময় কণ্ঠে বয়স্ক লোকটি তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব তান্ত্রিক মশাই? আমার জীবন দশায় কিংবা আমার জানা মতে আজ পর্যন্ত এই বাগান দিয়ে কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। এই ছেলে কিভাবে এলো? তান্ত্রিক আমার হাতটি ধরে উঁচু করে দেখালেন আর বললেন, ওই আত্মা ছেলেটিকে কেন ছেড়ে দিয়েছে জানি না, তবে তার হাতে যে আংটি আছে আমার মনে হচ্ছে এটার জন্য হতে পারে। অবাক হয়ে তাকিয়ে রইলাম দাদুর দেওয়া আংটির দিকে। আসলেই কি তাই? বয়স্ক লোকটি আমার আরো কাছে এসে বলল, দেখো বাবা, আমরা সন্দেহের বশে তোমার সাথে যা করেছি জানি তাতে তুমি খুব কষ্ট পেয়েছো। আসলে গ্রামের মানুষের নিরাপত্তার কথা ভেবে ওটা না করেও উপায় ছিল না। তবে তুমি মনে কিছু নিও না, গ্রামবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আরে না না চাচা, ভুল তো আমারই ছিল, কোনো বিপদও তো হয়নি। তুমি রিফাতের সাথে যাও, রেস্ট করো, পরে দেখা হবে। রিফাতের বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে শুয়ে রইলাম। পাশে রিফাত চেয়ারে বসে। ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে সে আমাকে কিছু বলছে না, কিন্তু এই রহস্যজনক যা কিছু ঘটল তাতে জিজ্ঞাসু মন যেন আর ঘুমকে প্রাধান্য দিচ্ছে না। ওই আত্মাটি কেন আমাকে ছেড়ে দিল? কি আছে আমার হাতের আংটির মধ্যে? রিফাতের ডাকে ঘুম ভাঙল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রিফাত বলল, কিরে, লাঞ্চ করবি না? মা তোর জন্য বিশেষ রান্না করেছেন। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে ফোন নিয়ে দেখলাম দুপুর 2টা। রিফাত আবার বলল, শোন, বিকালে কেরামত চাচা ডেকেছেন। কেরামত চাচা? তিনি আবার কে? ওই যে সকালে যে মুরব্বি তোর কাছে ক্ষমা চাইলেন। রিফাতের কাছে বিস্তারিত শুনে বুঝলাম বয়স্ক লোকটির নাম কেরামত আলী খাঁ। তার পরিবার এককালে অত্র এলাকায় জমিদারি করত। তারই ধারাবাহিকতায় তিনি এলাকার মানুষের ভালো মন্দ খোঁজ রাখেন। গ্রামের মানুষও তাকে মান্য করে। পরন্তু বিকেলে আমি আর রিফাত এসেছি কেরামত আলীর বাসায়। চা নাস্তা পর্ব সেরে তিনি সহ কয়েকজন বয়স্ক লোকের সামনে বসে আছি আমি। কেরামত আলী সাহেব আলাপ শুরু করলেন। বাবা, তুমি হয়তো এই গ্রামের ব্যাপারে শুনেছ। সকলের বাহ্যিক মনোভাব দেখে মনে হলো ওনারা এখন আমার ফিরে আসা আর আত্মার ব্যাপারে চিন্তায় আছেন। আমি মাথা নেড়ে উত্তর দিলাম, জি চাচা, শুনেছি। কেরামত আলী আগ্রহ নিয়ে বলতে লাগলেন, আমরা চাই গ্রামের আর একটা মানুষও যেন অকালে প্রাণ না হারায়। তান্ত্রিকের সাথে কথা হয়েছে, উনি পরামর্শ দিলেন প্রতিশোধ পরায়ণ আত্মাটি যেহেতু তোমার সাথে কিছু করছে না, তোমার মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি কিনা। আমি কি করতে পারি চাচা? আমরা চাই তুমি আরেকবার ওই বাগানে যাও আর দেখো ওখানে কি থাকে বা কি চাই সে। কথাটা শুনে যেন আমি বিস্ময়ে লাফ দিয়ে উঠলাম। আমি কিছু একটা বলতে যাবই, তার আগে রিফাত বলে উঠল, বেয়াদবি মাফ করবেন চাচা, আমার বন্ধু সৌভাগ্যক্রমে একবার বিপদ থেকে উদ্ধার হয়ে এসেছে। আপনি কেন আবার তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন? বিপদে ঠেলে দিচ্ছি না বাবা, গ্রামের সকল মুরব্বীগণ একসাথে হয়ে আমরা অনিচ্ছা সত্ত্বেও সকলের ভালোর জন্য এমনটা ভাবছিলাম আর কি। বয়স্ক মানুষগুলির মুখের চাহনি আমার মাঝে কেমন মায়া সৃষ্টি করল। হয়তো ওনারা ওনাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন। মনোবল শক্ত করে উঠে বললাম, আচ্ছা চাচা, আমি রাজি। গভীর রাতে যাব ওই বাগানে। রিফাত ধমকে সুরে বলল, আরে কি বলছিস তুই এসব? তুই এখানে বেড়াতে এসেছিস, বিপদে পড়তে নয়। শান্ত হ রিফাত। গ্রামের মানুষের কল্যাণে যদি কিছু করতে পারি তাহলে আমার ছুটি কাটানোর সার্থক হবে। রাত 12টা। দ্বিতীয়বারের মতো প্রবেশ করলাম পরিত্যক্ত বাগানটিতে। আঙ্গুলে আংটি আছে জেনেও আরেকবার স্পর্শ করে যাচাই করে নিলাম। চারিদিক নিস্তব্ধ, গাঢ় অন্ধকার। আবছা আলোয় এগিয়ে যাচ্ছি একা। রিফাত আসার জন্য জোরাজোরি করেছিল, কিন্তু ওকে আমি নিয়ে আসিনি। তবে সে সহ কয়েকজন বাগানের বাইরে অবস্থান করছে। আমি বাগানের আরো গভীরে ধীরে ধীরে এগোতে লাগলাম।
প্রবেশের শুরুর দিকে ভয় পাচ্ছিলাম না, তবে সময় বাড়ার সাথে সাথে বুঝতে পারছি মন কোনো কিছুর এক আচমকা অবতারণার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝে শিউরে উঠছে শরীর। আচমকা অনুভব করলাম আমার পাশে কোনো কিছুর আনাগোনা। কিছু দেখার আগেই একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। এখানে কেন এসেছো আবার? মুহূর্তেই হৃদস্পন্দন বেড়ে গেল। দেখলাম 18-20 বছর বয়সী একটি মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, নীল শাড়ি পরিহিত। পরিস্থিতি সামলে উত্তর দিলাম, আমি মানে আমি ঘুরতে এসেছি। আপনি চিনেন নাকি আমাকে? উত্তরটা কেমন জানি তোতলামিতে শুরু হলো। হ্যাঁ, তুমি আমার পরিচিত কেউ হবে, কারণ তোমার হাতে যে আংটি আছে ওটা আমার ছিল। বলতে বলতে আমাদেরকে মুখ ফেরালো মেয়েটা। লক্ষ্য করলাম তার মুখ ভর্তি রক্ত। শক্ত কিছু দিয়ে থেতলে দিলে যেমন হয় ঠিক তেমন দেখাচ্ছে। ভয়, বিস্ময় আর সংশয় আমি পাথর প্রায়। যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু ভীত কণ্ঠেই জিজ্ঞাসা করলাম, আপনার আংটি আমার কাছে? আপনি কে? এখানে কেন? কি চান আপনি? আমি রুদ্রপুরের মেয়ে রেখে না, সবাই রানু নামে চিনে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ বাগানবাসী, অপেক্ষায় রুদ্রপুরের কিছু বাসিন্দার রক্ত দেখার। মানে আপনি কেন মারতে চান এই গ্রামের মানুষকে? আমি যেহেতু আপনার কাছের কেউ হই, আমাকে খুলে বলবেন আপনার এই পরিণতি কেন হলো? শোনো তাহলে, তখন আমার বয়স 18। হঠাৎ খেয়াল করলাম মেয়েটার রক্তমাখা মুখ থেকে স্বাভাবিক মুখে ফিরে এলো। মুখ থেকে যেন সৌন্দর্যের আলো বের হয়ে আসছে। মেয়েটি বলতে লাগলো, গ্রামের অনেক ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি মনে মনে পছন্দ করতাম একই গ্রামের ছেলে বাহার আলিমরি থাকে। অনেক গরু ছাগল ছিল তাদের, তা নিয়ে যখন মাঠে যেত আমরা দেখা করতাম। সেও আমাকে পছন্দ করত। তার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এলো, আংটিও বদল হয়, সবকিছু স্বাভাবিক যাচ্ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো জমিদার পুত্র উমিদ খাঁ। সে অনেক আগে থেকে আমার পেছনে লেগেছিল আমাকে বিয়ে করার আশায়। তার বাবা জমিদার হওয়ায় আমার জেলে বাবা ভয়ে কোনো মত দেননি। আমি তো রাজিই না। একদিন সন্ধ্যায় আমি আর বাহার আলী ইছামতি নদীর পাড়ে বসেছিলাম। তার পছন্দের নীল শাড়ি পরে গেছি। আশেপাশে কেউ ছিল না। হঠাৎ জমিদার পুত্র উমিদ খাঁ দল বল নিয়ে হামলা করলো আমাদের উপর। প্রথমে ওরা বাহারকে হাত পা বাঁধল, তারপর আমার। উমির খাঁ বাহারকে বলল, তুই যদি চাস তোর রানু বেঁচে থাকুক, তাহলে তুই এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যা। তার হাত পা বাঁধা অবস্থায় একটা নৌকায় রেখে তাকে ভাসিয়ে দিল। তারপর উমিদ খাঁ আমাকে এই নির্জন বাগানে নিয়ে এলো। চারদিক পাহারা বসালো, কেউ যেন বাগানে না আসতে পারে। তারপর মানুষরূপী পশুটা শক্ত পাথর দিয়ে আমার মুখে আঘাত করতে থাকে। মেয়েটির কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে কখন যে অঝরে পানি বের হয়ে এলো খেয়ালই করিনি। আপনার সাথে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক। দোষ করলো তো জমিদার পুত্র উমিদ খাঁ। তাহলে আপনি পুরো গ্রামের উপরের প্রতিশোধ নিতে চাচ্ছেন কেন? না, আমি পুরো গ্রামের মানুষের ক্ষতি করতে চাই না। আমি শুধু জমিদার বংশ আর ওই দিন যারা উমিদ খাঁর সঙ্গ দিয়েছিল তাদের বংশকে নির্বংশ করতে চাই। উমিদ খাঁর কিছু করতে পেরেছিলেন? তখন কিছু করতে পারিনি বলেই তো তাদের বংশকে আর ছাড় দিব না। উমিদ খাঁর জমিদার বাবা বড় বড় তান্ত্রিক এনে আমাকে এই বাগানে বন্দি করে রাখে। আপনি চাইলে তো আমার উপরে ভর করে গ্রামে যেতে পারতেন, গেলেন না কেন? প্রথমবার যখন প্রবেশ করেছিলে আমি তোমার উপরে ভর করতে চেয়েছিলাম, তারপর দেখলাম আমার আংটি তোমার হাতে। আবেগে আপ্লুত হয়ে পড়ি। নিশ্চয়ই তুমি বাহার আলীর বংশের কেউ। তুমি কিছু জানো কি বাহার আলীর ব্যাপারে? আমি তার ব্যাপারে কিছু জানি না, তবে এটা নিশ্চিত তিনি আমাদের পূর্বপুরুষদের একজন। বাহার আলী মৃধার উত্তরসূরি হিসেবে একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আপনার প্রতিশোধ পরায়ণতা যৌক্তিক, কিন্তু যারা বেঁচে আছে ওরা কোনো দোষ করেনি। আমি আপনাকে অনুরোধ করছি আরেকবার ভাবার জন্য। হয়তো এই আংটি আমাকে টেনে নিয়ে এসেছে আপনাকে বোঝাতে যে আপনি যা করছেন তা ভুল। মেয়েটি নিশ্চুপ। সে আবার আগের রক্তমাখা চেহারায় ফিরে এলো।
আর ধীরে ধীরে মিলিয়ে গেল। তিন দিনের ছুটি শেষে ট্রেনে করে রিফাতের সাথে ঢাকায় ফিরছি। আত্মাটির প্রতি ভরসা রেখে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে এসেছি যে সে তাদের আর কোনো ক্ষতি করবে না। ফেরার সময় সাহস করে রিফাতকে নিয়ে বাগান দিয়ে এসেছি। কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা। আচ্ছা, আত্মাটি কি আমার কথা রেখেছে, নাকি রিফাত অন্য বংশের ছিল বলে কিছু বলেনি সে? Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the